নমস্কার, ব্রেকিং 12টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং ব্রেকিং 12টার শুরুতে আরো একবার চোখ রাখতে হচ্ছে বীরভূমের দিকে, কারণ বীরভূম আবার অশান্ত। বীরভূমের নানুরে পিটিয়ে খুন করা হলো এক সিপিএম কর্মীকে। দুপসরা গ্রামের রাস্তায় পড়ে রয়েছে মৃতদেহ। নিহতের নাম দোলন শেখ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রসেনজিৎ, কখন কিভাবে এই খুন হলো? দেখো, যেটা এখন জানতে পারা যাচ্ছে, ধূপসরা গ্রামে ঘটনা। দোলন শেখ একজন সিপিএম কর্মী। সিপিএমের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে, আজকে সকালবেলায় তিনি বাইকে করে বাড়ি থেকে বেরোনোর পর তার উপরে হামলা হয় এবং তাকে পিটিয়ে হত্যা করা হয়। এখন এই মুহূর্তে গ্রামের রাস্তা থেকে দেহ পড়ে আছে, পরিবার স্বজনেরা সকলে ওখানে আছেন। সকলে অভিযোগ করছেন সরাসরি তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ এখন পর্যন্ত অস্বীকার করা হচ্ছে। তাদের যেটা দাবি যে এটা দুষ্কৃতিমূলক ঘটনা, সেই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবে যুক্ত নয়। যদিও ঘটনাস্থলে এখনো পুলিশ প্রশাসন পৌঁছায়নি। পুলিশ প্রশাসনের পৌঁছালে তারপর দেহ তোলা হবে। গ্রামবাসীরা এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত, কারণ গ্রামের প্রকাশ্য দিবালোকে আজকে দিনের বেলায় এই ঘটনা এবং পিটিয়ে হত্যার ঘটনা, তাতে কার্যত আতঙ্কিত গ্রামবাসী এবং গ্রামের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ প্রশাসন পৌঁছালে দেহ তুললে এবং পুলিশ প্রশাসন এলে সাধারণ মানুষরা সেই বিষয় নিয়ে পুলিশকে অভিযোগও জানাবেন বলে তারা জানিয়েছেন। আর এই ঘটনাতে তৃণমূলের তরফে যে সরাসরি অভিযোগ তোলা হচ্ছে সিপিএমের তরফ থেকে, এবং দোলন শেখকে সিপিএম কর্মীরা দাবি করছেন সিপিএম কর্মী, কিন্তু সেই ঘটনায় তৃণমূল যে অভিযোগ। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রামচন্দ্র ডোম, সিপিআইএম নেতা। রামচন্দ্রবাবু, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। রামচন্দ্রবাবু, বীরভূমের নানুরে যে ঘটনা ঘটেছে, দোলন শেখের মৃত্যু হয়েছে, আপনাদের কি বক্তব্য? বক্তব্য হচ্ছে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন যুবক, দোলন দাস নামে একজন যুবক, সে মারা গেছে। এখন তৃণমূলের যে ক্ষমতাসীন গোষ্ঠী, তাদের দুষ্কৃতীদের আক্রমণে আজ সকালে 9:30 নাগাদ খুন হয়েছে গ্রামে। রামচন্দ্রবাবু, তৃণমূলের জন্য খুন হয়েছে, এই সিদ্ধান্তে আপনারা উপনীত হচ্ছেন কিভাবে? কেন আপনাদের এই অভিযোগ? এই হোক, তার পরিচয়টা বড় কথা নয়। এই যে খুনের রাজনীতি দাঁড়াতে আছে, খুনের রাজনীতি বন্ধ হোক। এই খুনিতে বহু জীবন গেছে, বীরভূম উত্তপ্ত। সেই খুনের সন্ত্রাসের রাজনীতি আবার শুরু হয়েছে। দোলন কি আপনাদের কর্মী? হ্যাঁ, এই খুন অবিলম্বে বন্ধ হোক, দুষ্কৃতীদের উপযুক্ত সাজা দেওয়া হোক। খুনের রাজনীতি বন্ধ করার দাবি করছে, বীরভূমের শান্তি প্রতিষ্ঠার দাবি করছে আমরা। হ্যাঁ, রামচন্দ্রবাবু, কিসের ভিত্তিতে আপনারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনছেন? এটা তো চলছে, কারণ সারা রাজ্যে যেমন চলছে, বীরভূম তো আপনার একেবারে শক্ত ঘাঁটি। এখানে তো এটা লাগাতার এই গোষ্ঠী সংঘর্ষের রাজনীতি, খুনির বিরোধীদের নির্মূল করার রাজনীতি চলছে। এবং এই বেশ কিছুদিন ধরে আবার উত্তপ্ত লাভপুর, নানুর, বোলপুর আবার উত্তপ্ত। লাভপুরে বোমা পেটে মহিলার মৃত্যু হয়েছে। রামচন্দ্রবাবু, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করছে। খুন হয়েছেন। আবার এই ঘটনা ঘটলো আজকে এক যুবক। রামচন্দ্রবাবু, ধন্যবাদ। রামচন্দ্র ডোম আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন, সিপিআইএম নেতা। তিনি সরাসরি অভিযোগ আনছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমি আবারও ফিরে যাব প্রসেনজিৎ মালাকারের কাছে। প্রসেনজিৎ, আমরা দেখলাম রামচন্দ্র ডোম সরাসরি অভিযোগ আনছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তাদের কি বক্তব্য? দেখো, তারা যেটা স্পষ্ট, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদের যেটা দাবি যে এই দোলন শেখ খুনের ঘটনা তৃণমূল কোনোভাবে যুক্ত নয় এবং এই দুষ্কৃতিমূলক ঘটনা, দুষ্কৃতীদের কাণ্ড করা। কারণ কিছুদিন আগেই আমরা যেটা সূত্রে একটা খবর জানতে পারছি যে এই দোলন শেখ কিছুদিন আগেই কার্যত জেলে ছিলেন একটি মামলায়, এবং তারপর জামিনে পেয়ে মুক্ত হয়ে গ্রামে ফিরেছিলেন। ফলে এই ঘটনায় তারা সরাসরি দুষ্কৃতিমূলক ঘটনাকে অভিযোগ তুলছেন। তারা যেটা বলছেন যে এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবে জড়িত নয়, যদিও এই ঘটনা ঘটে থাকে সেটা দুষ্কৃতিমূলক ঘটনা। প্রসেনজিৎ, আমাকে একটা কথা বলো প্রসেনজিৎ, এই নানুরের যে পলিটিক্যাল বিন্যাসটা, যে সমীকরণটা, সেটা খুব ইন্টারেস্টিং এবং আমরা বারবার দেখছি যে নানুর বিভিন্নভাবে উত্তপ্ত হয়ে উঠছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই দোলনের মৃত্যু, সেটা কতটা সিগনিফিকেন্ট, দোলনের হত্যা? হ্যাঁ, দেখো, একদমই তাই। কারণ প্রথম থেকে আমরা দেখে আসছি নানুর বিধানসভা নির্বাচনের পর থেকে যেভাবে নানুর একের পর এক উত্তপ্ত হওয়ার ঘটনা ঘটছে, সেই ঘটনার পেছনে বেশ কিছু রাজনৈতিক কারণকে হিসাবে ধরা হচ্ছে। কারণ যেখানে দেখা যাচ্ছে একদিকে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ নানুর থেকে বারবার উঠে এসেছে, ঠিক সেভাবে নানুরের আরেক গোষ্ঠী সিপিএমকে মদত করেছিল বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল। প্রসেনজিৎ, ধন্যবাদ। প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। ফের খবরের শিরোনামে মন্দারমণি। এবার মদ্যপ অবস্থায় মা বাবার উপস্থিতিতেই বন্ধু বান্ধবীদের নিয়ে পুলিশ পেটালো বিত্তশালী পরিবারের ছেলে মেয়েরা। মার খেলেন হোটেলের ম্যানেজার কর্মীরা।
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেটা ধরা পড়েছে সিসিটিভিতে। গতকাল কলকাতার নিউ আলিপুরের দম্পতি অজয় কুন্ডু এবং সোনালী কুন্ডু মন্দারমণি যান, সঙ্গে ছেলে অনির্বাণ কুন্ডু এবং মেয়ে বর্ষা কুন্ডুও যান। দলে ছিল বর্ষার বয়ফ্রেন্ড রাহুল মণ্ডল এবং অনির্বাণের বন্ধু মোহিত শর্মা এবং মোহিতের বান্ধবী সঙ্গীতা শর্মা। গতকাল মদ্যপ অবস্থায় সমুদ্রে নামতে গেলে এই 5 জনকে সিভিক পুলিশ কর্মীরা বাধা দেন। অভিযোগ, বারণ শোনা তো দূরে থাক, উল্টে সিভিক পুলিশদের মারধর করে জলে নামে তারা। সিভিক পুলিশ খবর দিলে হোটেলে যায় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। স্নান সেরে ফেরার পর 5 ছাত্রছাত্রীকে হোটেলের ম্যানেজার বোঝাতে যান কেন মদ্যপ অবস্থায় সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা রয়েছে। আর এরপরে হোটেলের ম্যানেজার শঙ্কর পাজাকে মারধর করে তারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ। 5 জনকে গ্রেফতার করে পুলিশ। মদ্যপ অবস্থায় বাধা দিতে গেলে বাবা অজয় কুন্ডুকেও গ্রেফতার করা হয়। কিরণ মান্না আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমরা কিরণ, সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি, এদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, যেটা অভিযোগ উঠে আসছে, মদ্যপ অবস্থায় যেটা পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে, সি বিচের উপর কোনোভাবে মদ খেয়ে ঘোরাফেরা করা যাবে না, পরিবেশকে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না, সেইগুলোই করেছিলেন। মদ খেয়ে মদ্যপ অবস্থায় ছুটে বেরিয়েছিলেন এবং অন্যান্য পর্যটকদের হয়রানির শিকার হতে হয়েছিল তাদের দ্বারা, এবং সমুদ্রে নেমে স্নান করতে চেয়েছিল। সিভিকদের পিটিয়ে স্নানও সেরেছেন তারা। পরে হোটেলে যখন যায়, হোটেল কর্তৃপক্ষ এবং ম্যানেজার হোটেল বয় তারা যখন বাধা দিতে যায়, তখন তাদেরকে মারধর চালায়। সিসিটিভির ক্যামেরায় যেটা আমরা পেয়েছি, ব্যাপক মারধর চালায়। তার মাথা ফেটে গেছে এবং গায়ে শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বালিশাই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অপরদিকে সিভিক যখন তাকে বাধা দিতে গিয়েছিল, তখন তাদেরকে প্রভাবশালী বলে বকাবকি করে, গালমন্দ করে, এবং সিভিক আবার পুলিশ নাকি এমন একটা তাচ্ছিল্য ভাব দেখায়, দেখে তাদেরকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের স্নানে নেমে যায়। তখন সিভিক ভলেন্টিয়াররা তখন থানায় যায় বাড়তি পুলিশ আনার জন্য, পুলিশ ফোর্স আনার জন্য। সেই সময় তারা স্নান থেকে উঠে এসে হোটেলে মারধর চালায়। এই মুহূর্তে তাদের গতকাল রাতেই তাদের গ্রেফতার করেছে মন্দারমণি কোস্টাল পুলিশ। গ্রেফতার করে তাদের 6 জনকে গ্রেফতার করেছে। অজয় কুন্ডু, মোহিত শর্মা। কিরণ, তাদেরকে আদালতে তোলা হয়েছে? কিরণ, আজকে কাছি আদালতে তাদের তোলা হয়েছে। কিরণ, ধন্যবাদ। কিরণ মান্না আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। যেটা দেখা যাচ্ছে যে বারবার মন্দারমণি আর সৈকতে ঘটেই চলেছে অঘটন, আর সমস্ত ঘটনার সঙ্গে জড়িয়ে যাচ্ছে মদ, বিলাসী উচ্ছৃঙ্খল জীবনযাপন। 21শে অগস্ট মদ্যপ অবস্থায় সমুদ্র সৈকতে গাড়ির রেস দিতে গিয়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। নিহত হন 3 যুবক, আর মাসখানেকের মধ্যেই আবারও দুর্ঘটনা। এ মাসের 17 তারিখ মন্দারমণিতে সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যান 3 যুবক। তারাও মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানতে পারে পুলিশ। পরপর 2টি ঘটনার পর সৈকতে বেআইনি মদ বিক্রি বন্ধে অভিযান শুরু করে পুলিশ। আর এসবের মধ্যেই এবার মদ্যপ অবস্থায় জলে নামতে বারণ করায় সিভিক পুলিশকে মারধর করলেন কলকাতা থেকে বেড়াতে যাওয়া কলেজের ছাত্রছাত্রীরা। হোটেলের ম্যানেজারকেও বেদম পিটুনি দেওয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, যে বারবার মন্দারমণি এবং মন্দারমণিকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল জীবনযাপনের যে ছবিটা সেটা উঠে আসছে, যার মাসুল দিতে হচ্ছে ভয়ঙ্করভাবে, একাধিক ঘটনা, কেন আর এর জন্য কি নজরদারি বা রয়েছে আদৌ? দেখো, নজরদারি নিঃসন্দেহে রয়েছে। কারণ সত্যি কথা বলতে মন্দারমণি কিন্তু একটা বদনাম জায়গা হয়ে উঠছে। কারণ যেভাবে 1 বছরে আমরা দেখলাম যত ঘটনা কার্যত মন্দারমণিতে, এবং প্রত্যেকটি ঘটনায় দেখা যাচ্ছে যে প্রাণহানির ঘটনা যখনই ঘটছে, কখনো ড্র্যাগ রেস, কখনো মত্ত অবস্থায় জলে নামা, এই সমস্ত ঘটনাতে সত্যি ভেবে দেখলে দেখা যায় যে আমাদের ভারতেই কিন্তু একাধিক এরকম সমুদ্র সৈকত রয়েছে, যেখানে গোয়ার কথা বলতে পারো, মুম্বাইয়ের কথা বলতে পারো, সেখানে কিন্তু প্রতি মাস অন্তর এরকম প্রাণহানির ঘটনা ঘটে না, কিন্তু যত ঘটনা মন্দারমণিতে ঘটে। এই ধরনের বিধিনিষেধ রয়েছে, মত্ত অবস্থায় জলে নামবে না। যদি আমরা দেখি যে মন্দারমণিতে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে একটু বিত্তশালীদের, তাদের একটু একান্তে সময় কাটানোর একটা প্রবণতা বেশি, এবং আমরা দেখছি যে সেখানে দামি এসইউভি দুর্ঘটনায় পড়ছে। যারা একটু বিলাসী জীবন যাপন করে, বিলাসী জীবন যাপন কখনোই খারাপ নয়, কিন্তু এই যে উচ্ছৃঙ্খলতার কখনো কখনো বহিঃপ্রকাশ, সেটা ভয়ঙ্করভাবে সামনে চলে আসছে। এটাও কি একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে? একেবারে সেটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। উচ্ছৃঙ্খলা, উৎসব, আনন্দ সবই ঠিক আছে, কিন্তু এটা নিয়ন্ত্রণে থাকা উচিত। যার কারণে একটা সমস্যা কিন্তু পুলিশও ওখান থেকে বলে, বা মন্দারমণির একটা সত্যি জিনিস যেটা এর ক্ষেত্রে একটা লাগামহীন হয়ে ওঠার একটা বড় কারণ, সমুদ্র সৈকত ধরে মৌপিয়া গজিয়ে ওঠা এক একটা হোটেল, সমস্ত ছোট অস্থায়ী হোটেল, সে সমস্ত হোটেলে কিন্তু মদ পাওয়া যায়, এবং সেটা বেনিয়মে কার্যত পাওয়া যায়। এই যারা পর্যটকরা আসেন তারা সেখান থেকে মদ খান, এবং কখনো কখনো মদ খেতে গিয়ে তারা মদ নিয়েই কার্যত মত্ত অবস্থায় জলে নামছেন। ঋত্বিক, ধন্যবাদ। ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। চোখ রাখবো দিল্লির দিকে। ক্লাসের ভেতর পড়ুয়াদের সামনে 2 ছাত্রের হাতে খুন হয়ে গেলেন শিক্ষক।
পশ্চিম দিল্লির নাংলোই এলাকার এক সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, কম হাজিরার জন্য ক্লাস 12-এর ওই দুই ছাত্রকে বকাবকি করেছিলেন শিক্ষক মুকেশ কুমার। একজনকে বরখাস্ত করা হয়। গতকাল এই নিয়ে কথা বলতে যায় ওই ছাত্রেরা, আর সেই সময় পরীক্ষা চলছিল। কথা বলতে বলতে তর্কাতর্কি বেঁধে যায়, লেখা ফেলে উঠে আসে অন্য ছাত্র। আচমকাই ছুরি নিয়ে শিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়ে দুজন। রক্তাক্ত অবস্থায় শিক্ষক লুটিয়ে পড়লে পালিয়ে যায় দুই ছাত্র। হাসপাতালে মৃত্যু হয় শিক্ষকের। দুই ছাত্রের মধ্যে একজনের সাবালক হতে মাত্র 2 মাস বাকি। বিশিষ্ট মনোবিদ অমিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। অমিতবাবু, মৌপি আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা স্টুডিও থেকে। দুটো ঘটনা যেটা খুব ডিস্টার্বিং লাগছে। এক হচ্ছে মন্দারমণির ঘটনা, আপনি দেখেছেন যে বাবা মার সঙ্গে বেড়াতে গেছে বন্ধু বান্ধব এবং তাদের সঙ্গীনীরা, সেখানে গিয়ে মদ্যপ অবস্থায় তারা মন্দারমণিতে সৈকতে নামছে। সিভিক পুলিশ বারণ করায় তাদের মারধর করা হয়েছে। এরপর পুলিশ যখন গেছে হোটেলের ম্যানেজারকে মারধর করা হয়েছে। আরেকটি অত্যন্ত ডিস্টার্বিং যে স্কুলের মধ্যে দুই ছাত্রের হাতে খুন হয়ে গেলেন শিক্ষক। মানে এ কোন মানসিক অবস্থায় আমরা রয়েছি? একটা তো যে মানতে হবে যে উচ্ছৃঙ্খলতা বাড়ছে আমাদের মধ্যে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে, তাতে খানিকটা আমাদের বাবা মারও প্রশ্রয় থাকছে। আমার মনে হয় আমরা এখন বোধহয় 2-3টে জেনারেশন ক্রমশ উচ্ছৃঙ্খলতা জন্ম দিচ্ছে। এবং যেটা হয় সাধারণত একটা এক্সাইটমেন্টের জন্য, এটা স্বাভাবিক একটা চাহিদা মানুষের, যে বিশেষ করে মানে কৈশোর যৌবনে এসে একটা এক্সাইটমেন্ট, একটা অ্যাডভেঞ্চারের চাহিদা। তো এইটার মধ্যে কিন্তু খুব একটা অ্যাডভেঞ্চার কিছু নেই, এটা একটা বাহবা কুড়ানো, বা আমি একটা এমন কিছু করছি যেটা করতে সবাই সাহস পাবে না। এবং মদ খেলে যেটা হয় আমাদের অ্যাকচুয়ালি চৈতন্য যেটা, সেটা তো খানিকটা কমে যায়, মানে আমাদের নিজেদের ভালো মন্দ বোধটা কমে যায়। আমরা এমন অনেক কাজ করি যেগুলো নিজের সেফটির কথা ভেবে আর করি না। তো এইটা বারে বারে আসলে এই মন্দারমণি যাওয়ার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। এক্সাইটমেন্টটা হচ্ছে ওখানে সৈকতে আমি গাড়িটা চালাবো বা আরেকজনের সঙ্গে রেস করব, যখন ভীষণ একটা বড় একটা বন্যা আসবে কিংবা একটা হাই টাইডের সময় আমি গিয়ে সবার সামনে নেমে যাবো, দেখাবো। এবং এইটা হচ্ছে এক্সাইটমেন্ট, এই যে সবাইকে দেখালাম আমি একটা কিছু। এই জায়গাটা ডেফিনেটলি আনফর্চুনেটলি এখানে তো বোঝাই যাচ্ছে যে বাবা মা সঙ্গে ছিল, তাদের কমপ্লিট প্রশ্রয়ই ব্যাপারগুলো ঘটেছে। তারা সবাই মদ্যপ অবস্থায় গিয়ে এমন কিছু করছে যেটা করা উচিত নয়। এখানে একটা ডিসিপ্লিনের অভাব খুব প্রকট। আর আরেকটা জিনিস, যেটা দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে সেখানেও দেখা যাবে যে আমরা যেটাকে বলি জুভেনাইল ডেলিনকুয়েন্সি, যে ছেলেটিকে বার করে দেওয়া হলো সে এতটাই রেগে গেল, মানে বোঝাই যাচ্ছে যে সে প্র্যাকটিক্যালি একজন খুব উচ্ছৃঙ্খল ছেলে, যে কোনো ডিসিপ্লিন মানতে চায় না। যে আমাদের যে বেসিক ডিসিপ্লিন শিক্ষককে মানতে হবে বা শিক্ষিকাকে মানতে হবে, তার কথাটা শুনতে হবে, সেটা সে চায় না। হয়তো বাড়িতেও সেই একই রকম। আমরা এদের বলি অপোজিশনাল ব্যবহারের লোক, যারা সবসময় কিছু বললে তারা অপোজ করে এবং মনে করে যে তাদেরকেও শাস্তি দিতে পারবে না, তারা ওইসবের ঊর্ধ্বে। এবং এই থেকে কিন্তু আলটিমেটলি যারা ক্রিমিনাল হয়, আমরা যাদের বলি অপরাধী, পরবর্তী অপরাধ মনস্কতার, এগুলো হচ্ছে শুরুর জায়গা। তো ডক্টর চক্রবর্তী, অনেক ধন্যবাদ। ডক্টর অমিত চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন।